লোকে ভাবে না যে অভিনেতারা বিদেশে গিয়ে প্রচুর ঘুরে ঘাড়ে বাড়ি চলে আসে। এইটা দর্শকরা যত কম জানতে পারেন ততই ভালো। মানে ঘুরতে তো নিয়ে যাচ্ছে না, কাজেই তো যাচ্ছে, ফলে কাজটা তো অনেকটা সময় জুড়ে হয় আমাদের, ফলে সারাটা দিন চলেই যায়, কাজেই চলে যায়। বাস্তবে একজন অভিনেতার কি কি চ্যালেঞ্জেস থাকে লাইফে? পরিচিত অভিনেতার ক্ষেত্রে আমার মনে হয় যে তার জনবিচ্ছিন্ন হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, সেটা যদি হয় তাহলে বিপদ হয়ে যাবে। সাবলীল যে অভিনয়, ট্যাক্সিটা আপনারা ডেকেছেন কিন্তু আমি আগে উঠেছি। মালদা, আপনারা মালদার লোক? তাহলে তো আপনারা মালদার লোক। খুব ভালো। এটা কি করে আসে? যেমন ধরো গোবিন্দা, উনি যে চরিত্রগুলোতে অভিনয় করতেন, যে অবাস্তব জিনিসগুলোকে উনি পোর্ট্রে করে দেখাতেন, দেখে আমরা এন্টারটেইনড হতাম আর কি, সেটা কিন্তু ওইভাবেই করতে হবে। আর একজন যে সাবলীল অভিনেতা বলে বিখ্যাত, তার মতো করে করলে কিন্তু ওই চরিত্রটা করা যাবে না। প্রত্যেকটা আলাদা ডিম্যান্ড আছে। আমরা খুবই এইটার মধ্যে নানা রকম চরিত্র, হ্যাঁ, 2-3টে পকেটের মধ্যে রাখা আছে, সে পকেটগুলো প্যান্টের পকেট না, মাথায় সে রাখা রয়েছে, সেই সব নিয়ে। সফল অভিনেতা হলে তো প্যান্টের পকেটটাও ভরে। আজকের অতিথি বাংলা চলচ্চিত্র জগতের দুই উজ্জ্বল মুখ, ঋত্বিক চক্রবর্তী ও অনির্বাণ চক্রবর্তী। পর্দার পিছনের গল্প, অভিনয় জীবনের নানা দিক, নতুন প্রজন্মের জন্য মূল্যবান পরামর্শ এবং আসন্ন থ্রিলার অপরিচিত এর রোমাঞ্চকর তথ্য, যা মুক্তি পাচ্ছে 10ই জানুয়ারি, আপনাকে অনুপ্রাণিত করবে। বলো, কেমন কাটছে তোমাদের এখন, আর তোমাদের থেকে কি কি পেতে পারি আমরা এই নতুন বছরে? হ্যাঁ, নতুন বছরের শুভেচ্ছা সবাইকে। নতুন বছরে আমার আসলে অনেকগুলো ছবি আসবে পরপর, যেমন 10 তারিখ একদম বছরের শুরুতেই আসছে অপরিচিত আর ভাগ্যলক্ষ্মী, দুটো ছবি। তারপরে আরও পরপর আসবে। কাজে এবছর আমার ধারণা অনেক ছবি আসবে আমার, কারণ আমার গত বছর অনেক ছবি শুটিং করেছি, অত ছবি রিলিজ করেনি, তো তার মধ্যে অধিকাংশই এবছরই রিলিজ করবে, ফলে প্রচুর ছবি আসবে হয়তো। আর অনির্বাণদার থেকে একটু শুনি। প্রথমত সবাইকে আমার তরফ থেকে নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি। আর নতুন বছরে আমরা কি ভরপুর এন্টারটেনমেন্ট দেবো। এবার জানুয়ারিতে আমার 3টে রিলিজ আছে। 10 তারিখে রিলিজ করছে অপরিচিত, আর 23 তারিখে রিলিজ করছে একেন বাবুর সিজন 8, এবং তার সাথে আরও একটা ছবি, সেই ছবিটাতে ও আছে, সত্যি বলে সত্যি কিছু নেই, সৃজিতের ডিরেকশনে। তো আপাতত জানুয়ারিতে আমি এই 3টের কথা জানি। তোমরা দুজনেই খুব দক্ষ অভিনেতা, মানে অন্তত আমাদের দর্শকদের তোমাদের অভিনয় দক্ষতা নিয়ে কোনো প্রশ্ন নেই এই মুহূর্তে। কিন্তু সাউথের যে ল্যাঙ্গুয়েজ, সেগুলো তো রিজনাল, তাহলে তাদের ছবিগুলো প্যান ইন্ডিয়া চলতে পারছে, আমরা কোথায় ল্যাক করে যাচ্ছি যে আমাদের ছবিগুলো প্যান ইন্ডিয়া চলতে পারছে না? তবে এইটা খুবই সত্যি কথা তুমি যেটা বলেছো। তবে সাউথের ফিল্ম ইন্ডাস্ট্রি আজকে যে জায়গায় এসেছে, এটা কিন্তু ওভারনাইট হয়নি। এটা সবার জানা একটা সত্যি যে ওখানে ফিল্ম যেভাবে মানুষের ডেলি লাইফের অংশ, সেটা কিন্তু আমাদের এখানে না। মানে আমি অভিনেতা এই কথাটা বাদ দিয়ে আমি যদি একজন দর্শক হিসেবে ভাবি, আমি যখন অভিনয় করতাম না ফিল্মে, আমি যখন চাকরি করতাম, আমি যদি সেই সময়ের অনির্বাণের কথা ভাবি, আমার কিন্তু প্রত্যেক দিনের লাইফের মধ্যে মানে ছবি আসবে, আমাকে দেখতে হবে, এটা একটা রিচুয়াল। এটা কিন্তু আমাদের এখানে নেই, যে কারণে ধরো বিভিন্ন প্রশ্ন যেগুলো ওঠে যে আমাদের এখানে সিঙ্গেল স্ক্রিনগুলো কেন বন্ধ হয়ে গেল, হ্যাঁ, কেন গ্রাম আর মফস্বলে এখন আর অত সিনেমা হল নেই, এইগুলোর উত্তর কিন্তু ওখানেও আছে, মানে ওর মধ্যে লুকিয়ে আছে যে ওখানে কিন্তু ফিল্ম একটা রিলিজ করলে আমি দেখব, দর্শক এবং ফিল্মের মধ্যে সম্পর্কটা ওটা কিন্তু অনেক বেশি গভীর। হ্যাঁ, এবং ওইটা থাকতে ওই যে সাস্টেনেবিলিটিটা যেটা তৈরি হয়েছে, মানে দুজনের পার্টিসিপেশন, মানে ফিল্ম যারা বানাচ্ছে এবং ফিল্ম যারা দেখছে, তাদের একসাথে যে পার্টিসিপেশন, সেইটা কিন্তু অনেক জায়গার থেকে সাউথ ইন্ডিয়াতে বেশি। হ্যাঁ, যে কারণে মানে হিন্দি ফিল্মও ওখানে অতটা দাপট
যখন হিন্দি ফিল্মের দাপট সারা ভারত জুড়ে ছিল, ওখানে কিন্তু ছিল না, কারণ ওরা নিজেদের যে ছবি বানাচ্ছে সেই ছবি সম্বন্ধে ওদের যে প্রাইড এবং সেটা দেখতে হবে আমাকে, এটা আমার দৈনন্দিন জীবনের একটা অংশ, সেইটা কিন্তু আমাদের এখানে ছিল না, তাই না? হ্যাঁ, এবার সেইটা কিন্তু থাকতে 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 যে জোর তৈরি হয়, হ্যাঁ, যে তুমি যদি তামিল, তেলেগু, মালায়ালাম ফিল্ম ইন্ডাস্ট্রি দেখো, তাদের কিন্তু নেচার আলাদা। আমরা জেনারেলি আমরা বলি সাউথ ইন্ডিয়ান ফিল্ম বলে, তাদের কিন্তু নেচার আলাদা। তারা কিন্তু ওই জায়গাটায় পৌঁছে গিয়ে ওই দাপটটা এখন যেটা দেখতে পাচ্ছি আমরা, সেটা কিন্তু রাতারাতি তো হয়নি, রাতারাতি একেবারেই হয়নি। একটা ছবি অভিনেতাদের ক্ষেত্রে শুটিং করে সেটা তাদের কাজ, শুটিং করা, অভিনয় দক্ষতাটা দর্শকদের সামনে তুলে ধরা, আর তার সাথে একটা ছবিকে দেখার জন্য অডিয়েন্সকে হলে আনা, এই দুটো কিন্তু আমাদের বাইরে থেকে অ্যাটলিস্ট মনে হয়েছে একটু ডিফারেন্ট টাইপের কাজ। তো তোমরা যখন শুটিং করো তখন কিরকম মেন্টালিটি নিয়ে করো, আর তারপরে ধরো যখন প্রমোশন করছো, যখন দর্শককে নিয়ে আসতে হবে, তখন তোমাদের ভাবনা চিন্তাটা কিরকম? দেখো, আমার প্রমোশন আমরা করি ঠিকই, প্রমোশন খুবই দরকারি একটা বিষয়, আর প্রমোশনে একটা পার্ট, প্রমোশন আরও অনেক দিক থেকে প্রমোশন হয়, মানে ছবিটা ট্রেলারের থেকে বড় প্রমোশন আর কিছু হয় বলে আমার মনে হয় না। একটা ছবির ট্রেলার সবচেয়ে বড় প্রমোশন, আর ছবিতে দর্শকও কিন্তু ছবি দর্শককে আনে ফাইনালি, মানে সেই সিনেমাটাই তার দর্শককে খুঁজে নেয়, তার দর্শক সেই সিনেমাকে খুঁজে নেয়। নইলে সব ছবি মানুষ প্রমোট করে, সব ছবি সবাই চায় যে এটা মানুষ দেখুক, দর্শক দেখুক, ছবির সঙ্গে যুক্ত যারা। তো এই কাজ, মানে অভিনয় কাজটাই আমার মনে হয় যে আমার প্রাথমিক এবং একমাত্র কাজ। এবার প্রমোশনের একটা পার্ট আমি হই, আমারই ছবি, তো সেটাও আমার একটা কাজ বটে। তো কিন্তু প্রাথমিক কাজটা কিন্তু ওইটাই, এবং ওটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ আমার এইভাবে মনে হয়। আচ্ছা অনির্বাণ, আমি তোমাকে এটা জিজ্ঞেস করছি যে ধরো একজন অ্যাক্টর হিসেবে, একজন পরিচিত মুখ হিসেবে, যখনই কোনো প্রোডাকশন ধরো স্টার কাস্ট করছে, কাউকে একজনকে নিচ্ছে, তখন তো ঋত্বিকদা যেটা বললো যে অভিনয়টা আমার মূল কাজ, কিন্তু তার সাথে ধরো প্রমোশন বা ইত্যাদি ইত্যাদি, একজন অ্যাক্টরের একটা সিনেমাতে কি কি দায়িত্ব থাকে? অ্যাক্টরের প্রাইমারি দায়িত্ব থাকে যে তাকে যে কারণে নেওয়া হয়েছে, মানে আমাকে যে চরিত্রের জন্য নেওয়া হয়েছে, সেটাতে টু দ্য বেস্ট অফ মাই অ্যাবিলিটি আমি সিনসিয়ারলি কি করতে পারি। আমার মনে হয় এই কাজটাই হচ্ছে একজন অভিনেতার 95% কাজ, ইভেন 100 বললেও ভুল হবে না। তার সাথে যেগুলো আমরা করি সেগুলো খুবই পেরিফেরিতে থাকা অক্সিলারি কিছু কাজকর্ম, কিন্তু প্রাইমারি দেখো আমাকে তো একটা ছবিতে যদি কোনো পরিচালক বা কোনো প্রযোজনা সংস্থা আমাকে যদি কাস্ট করে, তাহলে তো আমি প্রমোশনে কি করব সেইটা ভেবে তো আমাকে নিচ্ছে না কেউই। হ্যাঁ, নিচ্ছে আমাকে যেই চরিত্রটার জন্য নির্বাচন করা হচ্ছে, আমি সেটাকে জাস্টিফাই করতে পারছি কিনা। হ্যাঁ, প্রাইমারি আমার কাজ সেটাই। আমাকে কেন, যে কোনো অভিনেতাকেই কিন্তু নেওয়া হয় সেটার জন্যেই। তো সেইটা আমাকে খুব ভালো করে দিতে হবে, এবং আমি ছবিটাতে আমার কন্ট্রিবিউট করার কি আছে ভাবলে কিন্তু ওইটার বাইরে অন্য কিছু ভাবনা চিন্তা আসে না মাথায়। হ্যাঁ, এবং আমাকে সেই জন্য এগুলো হচ্ছে কি করতে হয় নিশ্চয়ই। আমি একটা কাজ করেছি, সেটা সম্বন্ধে লোককে জানানো। কিন্তু এই যে ধরো আমরা এই পডকাস্টে বসে এটা নিয়ে আলোচনা করছি, সেইটা কিন্তু আমার কি করণীয় আছে এই ছবিটার জন্যে তার 1%ও না। আমার কিন্তু প্রাইমারিলি কাজটা সেটা হচ্ছে করা হয়ে গেছে। হ্যাঁ, মানে আমি এখানে অনেক ছবিটার সম্বন্ধে কথা বলেও ওইটাকে কিন্তু আন্ডু করতে পারবো না। মানে ওখানে যদি খারাপ করে আসি, সেটা কিন্তু আমি কোনো আলোচনা, কোনো প্রচারের মধ্যে দিয়ে সেটাকে আমি টেনে তুলতে পারবো না। তো ওইটা হচ্ছে আমার প্রাইমারি কাজ। আমি সবসময় চেষ্টা করি সেটা হচ্ছে ওটাকে সিনসিয়ারলি করবার, যেহেতু ওটাকে আর কোনোভাবে মোছা যায় না। মানে ওটা হয়ে গেল সারা জীবনের জন্যে। মানে অপরিচিততে আমি যেটা করেছি সেটা পরে আমি অনেক ভেবে চিনতেও ওর থেকে খারাপ বা ভালো কিছুই করতে পারবো না। একটু আমাদের এই সিনেমাটা নিয়ে যদি অপরিচিত নিয়ে একটু কিছু বলো। অপরিচিত একটা থ্রিলার বটে, কিন্তু এখানে কোনো খুন টুন হচ্ছে না, এটুকু বলে দিই। হ্যাঁ, কারণ খুন
কিছু হারিয়ে যাওয়া, এই সব নিয়ে থ্রিলার তো আমরা প্রায় দেখি। এটা একটু অন্য ধরনের। এটা সেট আপটা, এই ফিল্মটা সেট আপটা হচ্ছে ইউকের একটা জায়গা, লন্ডন না, লন্ডনের বাইরে একটা মোটামুটি কান্ট্রি সাইড একটা। আমরা শ্যুট করেছিলাম অলডারশট বলে একটা জায়গাতে, সেইটা খুবই ইউকেতে। সেটা লন্ডন থেকে প্রায় ঘন্টাখানেক দূরের, এবং আমাদের ছবির জন্য খুব অ্যাপ্রোপ্রিয়েট ছিল। একটা ঘুমন্ত শহর দরকার ছিল আমাদের, যেখানে বেশি ট্রাফিক চলে না, লোকজন কম, একটু স্যাঁতস্যাঁতে আবহাওয়া। তো সেটা খুব ম্যাচ করে গেছিলো। তো সেখানে মেন, আমি যেহেতু থ্রিলার, আমি তো গল্প তো বলতে পারি না। ব্যাপারটা হচ্ছে মেনলি একজন হাজব্যান্ড ওয়াইফ, একটা কাপল, তাদের একটা অ্যাক্সিডেন্ট হয়। এইটুকু আমি এই জন্যই বলতে পারি কারণ সেটা ট্রেলারে দেখানো আছে। অ্যাক্সিডেন্টের পর একটা ঘটনা ঘটছে, সেটা হচ্ছে যিনি হাজব্যান্ড, ওই অ্যাক্সিডেন্টের জন্য ওর একটা পার্শিয়াল মেমরি লস হয়। ও পুরনো ঘটনার মনে করতে পারছে না, আর কাউকে চিনতেও পারছে না। এবং তার থেকে আরেকটা ঘটনা হচ্ছে যে ওই ঠিক অ্যাক্সিডেন্টের পরপর ওয়াইফ কিছুদিনের জন্য নিখোঁজ হয়ে গিয়েছিল। এবার সে যখন ফিরে এসেছে, তাকেও চিনতে পারছে না, কিছুই মনে করতে পারছে না। সেই সময় আমার ক্যারেক্টারটা, আমি লন্ডন সিটি পুলিশের একজন অফিসার, আমার ক্যারেক্টারের নাম অভিক দত্ত। তো ওকে পাঠানো হয় মেনলি, যেহেতু এই কাপলটাও ইন্ডিয়ান এবং বাঙালি, তো একে এই জন্যই পাঠানো হয় যাতে ও এদের সাথে ইজিলি কমিউনিকেট করতে পারে, ল্যাঙ্গুয়েজের ব্যারিয়ারটা থাকবে না, বুঝতে পারবে অসুবিধাটা কী, এবং তারপর কি হয় এবং কেন এটার নাম অপরিচিত। একটা তো বোঝাই যাচ্ছে অপরিচিতর একটা লেয়ার, যে ও কাউকে চিনতে পারছে না, সবাইকেই ওর অপরিচিত মনে হচ্ছে। এবার সেটাই গল্প নাকি অপরিচিতর আরও অন্য লেয়ার আছে, সেটা সেটা দর্শকরা দেখার পর বুঝতে পারবেন। আমি আরো বিভিন্ন গল্পে যাব, তবে ঋত্বিকদার থেকেও একটু তোমার দিক থেকে একটু এক্সপিরিয়েন্সটা। ছবিটার এক্সপিরিয়েন্স বলতে আমার চরিত্রটা খুবই, যেরকম বললো, খুব গল্পতে আমরা সত্যিই যেতে পারবো না, এটা থ্রিলার। আমার চরিত্রটা খুব ইন্টারেস্টিং, মানে এই যে কাপলের কথা বলছে, সেখানে ওই আমাদের গল্পটা আর কি। সেখানে একটা অ্যাক্সিডেন্টের পর আমার একটা পার্শিয়াল মেমোরি লস হয়েছে। এবারে আমার স্ত্রী কদিন ছিলেন না, ফিরে এসছেন। এবারে তাকেও আমি পুরোটা চিনে উঠতে পারছি না। এর অতি পরিচিত মানুষ, যাকে আমার অপরিচিত লাগছে, মনে হচ্ছে যে, যেহেতু অপরিচিত লাগছে, তাই মনে হচ্ছে এর মধ্যে কোনো ষড়যন্ত্রও আছে। স্বাভাবিকভাবেই একই সঙ্গে মনে হওয়া হবে, কারণ স্ত্রী বলছে অথচ স্ত্রী নয়। সেই ষড়যন্ত্র এবং কতটা মনে পড়ছে, কতটা মনে পড়ছে না, কতটা ওর মানে ওর ইলিউশন, এই সবটা মিলিয়ে এই চরিত্রটা একটা ক্রমশ ধাঁধার থেকেও জটিল হয়ে উঠছে, হ্যাঁ, দর্শকের চোখে। তো সেইটা খুবই ইন্টারেস্টিং একটা থ্রিলারের জন্য। এটা একটা খুব দুর্দান্ত একটা, কি বলবো, এলিমেন্ট এই গল্পে, এই চরিত্রটা। এবং এটা তো 10 তারিখে রিলিজ। এটা 10 তারিখে রিলিজ। আপনারাও আশা করি ডেফিনেটলি ভালোবাসবেন। হ্যাঁ, অবশ্যই, এবং সবাই হলে গিয়ে দেখবেন। এটাই বলবো যে একদম টান একটা জমজমাট ছবি। এবার আমি কিছু মানে আমার মনে কিছু প্রশ্ন আসছে, সেগুলোতে আসছি। ধরো অভিনেতাদের বিদেশে গিয়ে শুটিং, তো সাধারণ বহু মানুষ তো এটা আমরা সাধারণত দেখি যে বিদেশে শুটিং হয় ইত্যাদি। তোমাদের শিডিউলটা কি রকম থাকে, মানে প্রোডাকশন, মানে লোকে ভাবে না যে অভিনেতারা বিদেশে গিয়ে প্রচুর ঘুরে ঘাড়ে বাড়ি চলে আসে, তো অন্তত এই শ্যুটটা বা বিভিন্ন বিদেশে গিয়ে অভিনেতাদের বিদেশে শিডিউলটাকে, এইটা দর্শকরা যত কম জানতে পারেন ততই ভালো। যেটা ওনাদের মনে আছে যে আমরা শুটিং করতে গিয়ে খুবই মানে ঘুরে বেড়াই আর কি, সেরকম হয় না। আমাদের খুবই টাইট শিডিউল থাকে, সেটা যেখানেই হোক, এই ছবিটার ক্ষেত্রে হোক বা অন্য যখনই হয়েছে। মানে আমাদের তো অ্যাকচুয়ালি ঘুরতে নিয়ে যাওয়া হয় না, তো কেন আমাদের ঘুরতে যাওয়ার জন্য ব্যবস্থাই বা করে দেবেন। হ্যাঁ, তবে কিছু কিছু সময় হয় যেটা আমরা একটু, একটা ইউনিট অনেক বড়, সেই ইউনিটের মধ্যে যারা লাইক মাইন্ডেড তারা মিলে আবার ছোটো ছোটো প্ল্যান করে ফেলে। হ্যাঁ, যেমন আমরা যখন এবারে গিয়েছিলাম, আমাদের একটা দিন পুরো অফ ছিল, সবার অফ ছিল। তো সেদিনকে আমরা যেমন লন্ডনে গিয়ে আমরা থিয়েটার দেখার প্ল্যান করেছিলাম, আমরা একটু ঘুরলাম, একটু খেলাম, এই রকমই হয়। এর থেকে বেশি একদমই পাওয়া যায় না। কখনো কখনো যেটা হয় যে আমরা হয়তো
যদি পারমিট করে আমাদের, মানে পরেরও তো একটা কাজ রয়েছে এইটা শেষ করে, অনেক সময় আমরা যেটা করতে পারি কখনো কখনো যে হয়তো 2 দিন এক্সট্রা স্টে করে গেলাম শুটিংয়ের পরে, সেটা নিজস্ব উদ্যোগে কেউ যদি করে। আদারওয়াইজ মানে আমাদের কলকাতাও যা, আর দার্জিলিংও তা, পুরুলিয়াও তা, লন্ডনও তা। তোমাদের বিদেশে যে বিভিন্ন, আমি দেশে ফিরে আসবো যেহেতু বিদেশটা খুব ইন্টারেস্টিং, সেটা হচ্ছে এরকম কোনো অভিজ্ঞতা হয়েছে যেগুলো দেখে ভেবেছো যে আরে বাস এটা তো হিসাবের মধ্যে ছিল না, বস এই সিনেমা হোক বা অন্য কোনো সিনেমা হোক? আমার যেমন একটা জিনিস খুব স্ট্রাইকিংলি ডিফারেন্ট লাগে, সেটা হচ্ছে আমাদের এখানের ট্রাফিক আর বাইরের ট্রাফিক, তারা যেরকমভাবে নিয়ম এবং ডিসিপ্লিনড ওয়েতে চলে। এবং একটা গলি থেকে আমি লন্ডনের কথাই যদি বলি, মানে ইভেন আমি অলডারশটের কথাও বলছি না, লন্ডন একটা যেখানে খুবই ব্যস্ত একটা সিটি, সেখানেও একটা গলি থেকে একটা গাড়ি যদি আসে, সেখানে যদি কেউ হেঁটে যায়, গাড়িটা কিন্তু দাঁড়িয়ে যায়, যে পথচারী তাকে আগে পাস করতে দেয়। এবং আর একটা জিনিস যেটা কানকে খুব আরাম দেয়, সেটা হচ্ছে হর্ন বাজায় না, একদম না, হর্নটা বাজাই না, মানে একদম এক্সট্রিম কন্ডিশন না হলে কেউ হর্ন বাজায় না। সিঙ্গাপুরে আমি 2 সপ্তাহ ছিলাম, আমার এখনো মনে আছে, শুধু শেষ দিনকে এয়ারপোর্টে বাস ঢোকার সময় একটা হর্ন শুনি। এইরকম কিছু কিছু জিনিস যেগুলো খুব আমরা এখানে অভ্যস্ত না। এগুলো কোনো সমালোচনা করছি না, কিন্তু যেগুলো তুমি জিজ্ঞেস করলে যে আরিফ বাস হওয়ার মতো মোমেন্ট এইগুলোই, হ্যাঁ, যে আরে বাবা একটাও তো রাস্তায় যাচ্ছি, একটাও তো আওয়াজ হচ্ছে না। এবং গাড়ি ঠিক যে সময়, মানে বাস স্ট্যান্ডে তো দেওয়া আছে যে এই রুটের বাস এই এত 9:36 আসবে এই রুটের বাস, তো হ্যাঁ তুমি শিওর থাকতে পারো 9:36, খুব বেশি হলে 37 হবে, সেটা মানে বাসও ইভেন এবং সঠিক বাস স্ট্যান্ডে আসে, কেউ রাস্তা থেকে নেমে এরকম ভাবে দরকার পড়ে না। এইসব জিনিসগুলো আর অনেক কারণ আছে, যেটা এক্সপ্লেন করার জায়গা এটা না, কিন্তু এইগুলো খুব ইচ্ছা হয় যে আমাদের শহরটাও একদিন এরকম হয়ে উঠবে, কান্না করবে। যে ধরো একটা সিনেমা রিলিজ হচ্ছে, আমাদের ধারণা নেই যে সেই সিনেমাটা এক্স্যাক্ট কত বাজেট বা ইত্যাদি, কিন্তু একটা বিশাল অঙ্কের বাজেট খরচা হচ্ছে। ধরো যে বিভিন্ন জায়গায় গ্যাদারিংস, পাবলিক ইভেন্ট, অভিনেতা অ্যাক্টররা যাচ্ছে, গান করছে, নাচছে, ফলে একটা হয়তো সিনেমা রিলিজের আগেই হাইপ তৈরি করে দেওয়া হচ্ছে। একজন অভিনেতা অভিনয় করছে, ঠিক আছে, কিন্তু তার সাথে এই যে হাইপগুলো তৈরি করে দেওয়া হচ্ছে, তোমাদের এতদিনের এক্সপিরিয়েন্স দিয়ে কি মনে হয় যে এগুলো কি আদৌ ম্যাটার করে? না, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। মানে একটা ছবির মার্কেটিং স্ট্র্যাটেজি কি হবে সেটার পার্ট অভিনেতা নয়, কিন্তু সে ছবিটাকে জানানো, মানুষকে মানে সেই ছবিটা সম্পর্কে অ্যাওয়্যার করা, এটা তো তার বিজনেসের পার্ট। এটা সেই প্রডিউসারের ভাবনার বিষয়। এর মধ্যে কি সত্যি আমাদের নাক গলানোর কোনো জায়গা আছে? আসলে নেই। কিন্তু মানে আমি কি গ্লুকোজ বিক্রি কী করে হবে সেই নিয়ে মতামত রাখি? আমি কি হরলিক্স বা আরও অন্যান্য ব্র্যান্ড, তো বা ওই কোম্পানিতে যারা চাকরি করে তারা, ওটা তো তার কাজ, তার ভাবনা, তারই বিষয়, তার প্রোডাক্ট। তো সে কীভাবে সেটাকে প্রচার করবে না করবে, এটা নিয়ে মানে কালুরই আমার মনে হয় না কথা বলার কোনো মানে হয় বলে। একদম, আমার তো তাই। এবং ফিল্মের ধরন কীরকম, মানে সব তার উপরেও কিন্তু ডিপেন্ড করে যে তার সাথে তার স্ট্র্যাটেজি নিশ্চয়ই, মানে তাই না, মানে তার উপর ডিপেন্ড করে, মানে মার্কেটিং স্ট্র্যাটেজি সেই প্রোডাক্টটা ঠিক করে যে সেই প্রোডাক্টটার জন্য, ওই পার্টিকুলার ছবিটার জন্য কোন স্ট্র্যাটেজিটা মানে অ্যাপ্লিকেবল হবে, সবচেয়ে এফেক্টিভ হবে। এবং দেখো, যদি বাজেট যদি একটা ফ্যাক্টর না হয়, তাহলে তো যতভাবে পৌঁছানো যেতে পারে দর্শকদের কাছে, তা সব নেওয়া উচিত। মানে সেটাই তো বলে যে হ্যাঁ, তাই না? তাহলে যার কাছে ধরো যেটা মনে হচ্ছে যে এইটা এফেক্টিভ হবে খুব, এবং আমি এটার জন্যে খরচ করতে পারি বা চাই, তাহলে ওয়াই নট, কেন করবে না? হ্যাঁ, আমার যদি মনে হয় যে এই ফিল্মটার জন্যে এই স্ট্র্যাটেজিটা অ্যাপ্লিকেবল হবে এবং আমার কাছে টাকাও আছে, আমি করতে পারবো, তাহলে অবশ্যই করা উচিত। মানে এটার জন্য কোনো রকমভাবে লজ্জা বা পিছিয়ে আসার কোনো প্রশ্নই ওঠে না। বাংলা ইন্ডাস্ট্রিতে এই যে বাজেট যেহেতু শব্দটা উঠলো, যে আমরা বিভিন্ন সময় দেখি যে অনেক ধরনের চিন্তা ভাবনাকে বাস্তবায়িত করা যায় না, অনেক সময় বাজেটের শর্টেজ থাকে। এখন স্থিতিটা কি আমাদের ইন্ডাস্ট্রিতে?
দেখো এটা মনে হয় আমাদের বাস্তবতা, মানে মানে যারা আমাদের ইন্ডাস্ট্রিতে থেকে কি করা যাবে সেটা যারা ইন্ডাস্ট্রির কাজ করেন তারা কিন্তু জানেন। মানে বাজেটের ওইটাই আমাদের বাজেট, একটা মার্কেটই তারা বাজেটকে নির্ধারণ করে না, কত টাকার মার্কেট তার উপরে একটা বাজেট নির্ধারিত হবে। তো এখন যদি আমরা বসে একটা সেই মানে কোনো একটা হলিউডি ছবিকে কল্পনা করি, তো সেইটা কিন্তু মানে আসলে সারফেসে কেউ করছে না। তারা যেটা আমাদের জন্য হবে, আমাদের মার্কেটের জন্য যোগ্য, সেরকমই ভাবছেন মানুষরা। আর রিজনাল মার্কেটের তো কিছু সমস্যা থাকে, এটাতেই মানে সত্যজিৎবাবু তার বিষয় চলচ্চিত্রে লিখে গেছেন। মানে সেইটাকে ওভারকাম করাটাই কিন্তু এটার আর একটা প্রসেসের একটা পার্ট। মানে সমস্ত ইন্ডাস্ট্রিতেই যেটা ছোট একটু কোনো কারণে, মানে তুমি আমাদের ইন্ডাস্ট্রিকে তার বম্বের সাথে কম্পেয়ার করার কোনো মানে নেই। আমাদেরটা আমাদেরই, আমাদেরকে আমাদের মতন করেই দাঁড়াতে হবে, আমাদের মতন করেই গ্রো করতে হবে, আমাদের মতন করেই সেটা ফ্লারিশ করবে। তো সেইটা বুঝেই তো করা উচিত। ডেফিনেটলি, না এটা একটা ভালো বিষয়। এবার আমি আবার একটু, যেহেতু সময় বিশাল নেই, আমার খুব ইচ্ছা যে পরে কোনো সময় তোমাদেরকে আবার রিকোয়েস্ট করে শোতে আনবো। এবার একটু অন্য প্রসঙ্গে আসি। তোমাদের সিনেমাও আসছে অপরিচিত। ধরো তোমাদের মতন হতে চায় বহু ছেলে মেয়ে, বহু বাংলার বা ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে আজকে আমাদের টালিগঞ্জ বা কলকাতায় এসে থাকছে। একজন অপরিচিত মানুষের পরিচিত হয়ে ওঠার, অভিনেতা হিসাবে হয়ে ওঠার যে স্বপ্ন, সেখানে তাকে তোমরা সিনিয়র হিসেবে কি কি দিকে ধ্যান দিতে পারবে? অভিনেতা যে হতে চায় সে জানে কম বেশি যে এটা কিন্তু একটা বড় সমুদ্রে নৌকা নিয়ে বেরিয়ে পড়ার মতন ব্যাপার, একটা জাহাজও নয় কিন্তু। মানে যেদিকে জার্নিটা শুরু করলাম সেটা একটা নৌকার মতন। কিন্তু এটা আমি নিরাশ করছি না, অনেকেই নৌকো নিয়ে নতুন দ্বীপ আবিষ্কার করেই ফেলেছে, কিন্তু তাকে পুরোটা চালাতে জানতে হবে। তো অভিনয় যে কাজটা সে করতে এসছে, প্রথমত তার তাতে মনোযোগ দেওয়া উচিত। অভিনয়ের পাশাপাশি এই যে যদি সে বিখ্যাত হওয়াতে নজর দেয় তাহলে অভিনেতা হওয়া হবে না। মানে সে যদি পরিচিত হয়ে উঠবো, অপরিচিত থেকে শুধু পরিচিত হয়ে উঠবো, এইটার জন্য অভিনয় করতে আসে, তাহলে কি জানি তার হয়তো প্রস্তুতিতে গোলমাল থেকে যেতে পারে। প্রথমত সে মনে করুক যে সে অভিনেতা হতে চায়, তারপর তাকে জীবন যেদিকে নিয়ে যাবে, আলো যদি এসে পড়ে তাহলে পরিচিতি হবে, কিন্তু অভিনেতা হতে চাইতে হবে আগে। ও যেটা বললো আমি সেটাতেই বিশ্বাসী। দেখো আমি তো এই ইন্ডাস্ট্রিতে অনেকের থেকে নতুন, মানে আমি তো এখানে 2018 থেকে সবেমাত্র কাজ করতে শুরু করেছি। তো কিন্তু আমি খুব মানে বেশি বয়সে নিউ কামার আর কি। তো আমি একটা জিনিসই বিশ্বাস করি, সেটা শুধু অভিনয় বলে না, বুঝেছো, যা কিছুই যদি আমি করতে চাই, আমার যেমন একদম অন্য একটা প্রফেশন ছিল। আমি অ্যাকাডেমিক্সে ছিলাম, পড়াতাম, কিন্তু অভিনয় করতাম থিয়েটারে, সেটা অনেক ছোটোবেলা থেকেই করতাম। ওই ভালো লাগাটা জন্যেই কিন্তু আমার ওই প্রফেশনটাকে ছেড়ে এটায় আসা। আমার এমন না যে অ্যাকাডেমিক্স আর ভাল লাগছিল না বলে আমি একটা অন্য কিছু করব, কি করি চল দেখি একটু অভিনয় করে দেখি কিনা, মানে চেষ্টা করে দেখি, এরমভাবে আসা না, কিন্তু প্যাশন ছিলই, সেটা ছিল। এবং আমি যখন এসেছি তখন কিন্তু আমার 40 হয়ে গেছে বয়স, আমি তখন এসেছি। সেটা কি ওই অবস্থায় জাংশনে একটা শিফট করা, একটা চাকরির যে নিশ্চয়তা, সেটা একটা বেশ রিস্কের ব্যাপার। কিন্তু আমি করেছিলাম এইটা ভেবেই যে আমার এটা করতে ইচ্ছা করছে, বা আমার মনে হচ্ছে যে এরপরে আরও আমি 50 পেরিয়ে গেলে তখন যদি আবার মনে হয় যে আরও তখন বয়স যত বেশি হয় তখন তো ঝুঁকি নিতে মানুষ কম চায়। তো সেইটা আমি ভাবছিলাম যে এর পরেও যদি মুশকিল হয়। আর একটা জিনিস, যে কোনো কাজই তুমি যদি করতে চাও সেটার প্রতি যদি তোমার ভালোবাসা না থাকে, হ্যাঁ, এবং এইটা আমিও বিশ্বাস করি, যেটা ঋত্বিক বলল, যে বিখ্যাত হওয়ার মানে পরিচিত হওয়ার তাড়না যদি বেশি হয়, সেইটা একটু গোলমালের জায়গা। তোমাকে ভালোবাসতে হবে, সিনসিয়ার হতে হবে তোমার কাজের প্রতি, এবং শিখতে আগ্রহী হতে হবে। আমার মনে হয় সেইটা করলে একটা রাস্তা কিছু না কিছু তৈরি হয়ে যায়। এবং আমি এটা জ্ঞান দেওয়ার মতো জায়গায় তো নেই, আমি আমার নিজে কি করেছি আমি সেইটা বলতে পারি, যে আমি কিন্তু এইটা ছাড়া আর কিছুই করিনি। যে আমি এই কাজটা করতে এসেছি, এই কাজটা আমাকে করতে হবে প্রত্যেক দিন। আমি শিখে যাচ্ছি, যেহেতু আমি খুব অনেক দিনের পুরনো না আর কি, প্রত্যেকদিন শিখে যাচ্ছি কি করা উচিত এবং কি করা উচিত না, দুটোই।
হ্যাঁ, তো সেই দিকটা চোখ কান খোলা রাখা, আগ্রহ মনে যে আগ্রহটা আছে সেটাকে জাগিয়ে রাখা, অনেস্ট থাকা, এই সবগুলোই মনে হয় ম্যাটার করে। একটা আমি যেহেতু অন্যান্য বিভিন্ন কারণে গ্রামের বহু ছেলেমেয়ের সাথে আমার ইন্টারাকশন হয়, সেটা হচ্ছে সেখানে দাঁড়িয়ে আমার অনেকের ক্ষেত্রে যারা অভিনেতা হতে চায় তাদের ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে একটা বাধা আসে যে ধরো আমরা যারা কলকাতা শহরতলিতে আছি তাদের অসুবিধা নেই, কলকাতায় যাতায়াত করে নিলাম, ঠিক আছে, কিন্তু হয়তো কেউ মালদা থাকে, মুর্শিদাবাদ থেকে, যে আমি গিয়ে কন্ট্যাক্টস কী করে পাবো, আমি অভিনয় কী করে পাবো? তো তোমরা তো খুব একদম বেসিক লেভেল থেকে কাজটা করে এসছো, আজকে এই পর্যায়ে পৌঁছেছো, তো এই ধরনের ভাবনা চিন্তাটাও একটু ক্ল্যারিফাই করে রাখতে। আমি এটা সম্বন্ধে না কিছুই বলতে পারবো না, কারণ আমি সত্যি আমার সমসাময়িক যারা বা আমার থেকে সিনিয়র যারা, তাদের কাছ থেকে আমি তাদের স্ট্রাগলের যে পিরিয়ডটা, তার কী করতে হয়েছে, কিসের মধ্যে দিয়ে যেতে হয়েছে, সেটা যখন শুনেছি আমার খুবই অবাক লেগেছে, মানে স্যালিউট তাদের। আমার বারবার খালি মনে হয়েছে যে আমাকে যদি ওই স্ট্রাগলটা করতে হতো তাহলে আমি হয়তো পারতাম না। মানে সত্যি বলছি এটা, যে আমি আমাকে নিচে রেখে বলছি, মানে তাদের ওই স্ট্রাগলটা, মানে প্রত্যেকের লাইফে স্ট্রাগল আছে, আমারও আছে, সেটা অন্য ধরনের, কিন্তু বেসিক্যালি এই ধরো আমি তো এসেছি, আমি যেটা বললাম যে 40 তখন আমার বয়স, আমি যদি আমার 20s আসতাম, মানে আমার 20 বছর 22 বছর বয়স, 23 বছর বয়স, তাহলে আমি শিওর আমাকে যার মধ্যে দিয়ে যেতে হতো আমি ওটাকে পেরোতে পারতাম না। মানে কোনো একটা জায়গায় সাকসেসফুল হতে গেলে যেমন তোমার প্রতিভা দরকার, তার সাথে সাথে আরও অনেক কিছু দরকার যেগুলো করতে জানতে হয়, কিন্তু সেইটা আমি দেখেছি যে আমার পক্ষে সম্ভব হতো না, পারতাম না। আমি এটা সেই জন্য কাউকে বলতেই পারবো না যে তোমাকে কি করতে হবে। আমি র্যাদার নিজেকে প্রচণ্ড লাকি মনে করি যে আমার যে প্রথম সুযোগ ঘটেছে সেটাও খুব কাকতালীয়ভাবে, মানে আমি কোথাও গিয়ে, মানে ইভেন যে বলা যে আমি অভিনয় করতে চাই বা আমাকে একটা সুযোগ দিন, সেটা আমায় বলতে হয়নি, সেটা ঘটে গেছে। এবার তার পেছনে তো সত্যি আমার কোনো অবদান নেই, আমাকে যিনি ডেকে এনে বলেছেন যে তুমি এই রোলটা করো, সেটা তার কৃতিত্ব, মানে আমাকে খুঁজে নিয়েছেন, আমায় খুঁজতে যেতে হয়নি। এবং তারপর থেকে পরপর যে কাজগুলো হয়েছে সেগুলো কিন্তু এইভাবেই হয়েছে। সুতরাং কি করতে হবে, মানে তোমার নিজেকে ঠিক রাখা, পড়াশোনা করা, ছবি দেখা, অভিনয় দেখা, এই বাদে কিন্তু আরও অনেক কাজ সত্যিই থাকে যেগুলো করতে হয়। সেটা যেহেতু আমার ক্ষেত্রে ঘটেনি, আমি ঠিক কাউকে বলতে পারবো না যে এই করা উচিত, মানে আমি খুব ফ্র্যাঙ্কলি বললাম। মানে আমি কেন বলছি, ঋত্বিক দা, অনির্বাণ দা তো বললো যে ধরো বহু ছেলে মেয়ে আসতে চায়, আবার আমার বেশ কিছু বন্ধু বান্ধব আছে যারা এখন তাদের কোনো কন্ট্যাক্ট নেই, যারা মুম্বাই যাচ্ছে, তারা প্রতিনিয়ত তাদের সাথে আলোচনা হয় যে দাদা গিয়ে কি করব, কি দিয়ে শুরু করব। তো এই জায়গাটা ও অনেক অল্প বয়স থেকে ও রাদার একটু বলতে আমি আমার ঘটনাটা একটু আলাদা, কারণ আমি অনেক দিন আগে 2004-05 এই সময় মানে এটা শুরু করেছি। হ্যাঁ, তো ফলে এই সিস্টেমটা অনেকটা বদলে গেছে, কাস্টিংয়ের এক ধরনের প্রসেস সেটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে। তবে ও যেরকম বললো, অনির্বাণ যেরকম বললো সেই রকমই, মানে আর আমিও তখন বলছিলাম যে এটা তো নতুন একটা পেশা এবং এটা চিরকালই খুব অনিশ্চিত পেশা। আজকে নতুন হয়েছে তা না, এই পেশাটা চিরকালই অনিশ্চিত। এমনকি যে লোকটা সিকিওর, তার কাছেও সেও 5 বছর পরটা কিন্তু জানে না, 4 বছর পরটা জানে না। এমনকি মানে যেহেতু আমাদের চেহারা সব কিছুই জড়িয়ে আছে, তো প্রায় সেই রকমই, মানে কালকে একটা স্কিন ডিজিজ হলে মানে কি ঘটনা ঘটবে আমরা কেউ জানি না, এতটাই অনিশ্চিত। অতএব এটাকে মাথায় নিয়ে কিন্তু আসতে হবে প্রথম কথা। আর কি করব সেটা না, এর কোনো মানে বই নেই, তাকে নামতেও হবে। ওই যেটা বললাম যে নৌকো নিয়ে যাওয়ার মতন, তো সেটা তোমাকে আগে থেকেই বুঝতে হবে যে তাকে কি করতে হবে। বরং আজকে কিন্তু ব্যাপারটা অনেক স্ট্রাকচার। একটা অভিনেতা সে বম্বেতে গেলে তো তার জন্য তো কাস্টিং ডিরেক্টর আছে, আছে, এইরকম একটা সিস্টেম আছে।
আর এখানেও আমি যে খুব জানি তা নয়, একদম নতুন অবস্থা তার কি করা উচিত, মানে অভিনেতা হতে গেলে কিন্তু আগের প্র্যাকটিসটা তাকে কিন্তু করতে হবে। মানে জাস্ট আমি অভিনেতা হব বলে দূর থেকে চলে এলাম, হ্যাঁ, তারপরে এসে ছবি, অভিনয়ের প্র্যাকটিসটা তো দরকার। কারণ কেউ যদি আর কোনোভাবে, তো আর কোনো প্রফেশনে আসা যায় না, শুধু মানে ইচ্ছের বলে শুধু চলে আসলাম। কারণ একটা সুযোগ কেউ পেলেও তাকে কাজে লাগাতে হবে, তাকে টিকে থাকতে হবে, কাজে লাগাতে হবে। হ্যাঁ, সেটা তো শুধুমাত্র যোগাযোগের উপর। আমার যোগাযোগ আছে বলে আমি একজন বড় অভিনেতা হয়ে উঠবো আস্তে আস্তে, সেটা তো সম্ভব না, তাই না? সুতরাং ওই ব্যাকগ্রাউন্ড, হোমওয়ার্ক, এইগুলো তো মানে এগুলো চাই। তারপরে কিন্তু যে চাইছে সে কিন্তু মানে কি করে, কোথায় কাস্টিং হয়, কারা কাস্টিং করেন, টেলিভিশনে কাজ করলে কিভাবে কাজ করতে হয়, তার একটা প্রসেস আছে, সেটা খুব একটা সহজ নয়। একবার কেউ যদি মানে 2-3টে কাজে তার প্রমাণ রাখতে পারে, তাহলে কিন্তু কাজ খুঁজে নেয় তাকে, কাজও খোঁজে থাকে। ধরো সিনেমাকে বলা হয় মানে রঙিন দুনিয়া, রঙিন জগৎ, ঠিক আছে, কিন্তু বাস্তবে একজন অভিনেতাকে তুমি কিছু স্ট্রাগল, মানে কিছু চিন্তা, যে কালকে আমার স্কিন ডিজিজ হলে কি হবে ইত্যাদি, বাস্তবে একজন অভিনেতার কি চ্যালেঞ্জেস থাকে লাইফে? সাধারণ মানুষকে তো অজস্র চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যেতে হয়, আমরা তার বাইরে নই। একই রকমের সব চ্যালেঞ্জ, বেঁচে থাকাটাই তো একটা, মানে যে অর্থে নানানভাবে চ্যালেঞ্জ, সেভাবে তো সব চ্যালেঞ্জই আছে। পাশাপাশি পরিচিত অভিনেতার ক্ষেত্রে আমার মনে হয় যে তার জনবিচ্ছিন্ন হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। সেটা যদি হয় তাহলে বিপদ হয়ে যাবে। সেইটা আমার মনে হয় অভিনেতা সারাক্ষণ মানুষের মধ্যে থাকা উচিত অভিনেতাকে। সেইটা তার একটা প্র্যাকটিসের খুব গুরুত্বপূর্ণ পার্ট। তো সেটা যেন না হয়, সেইটা একটা খুব মানে সেটাকে কিন্তু ওভারকাম করতে হবে। সেটা একটা চ্যালেঞ্জের মতনই, কিন্তু তোমাকে সবাই চেনে, অতএব তুমি খানিকটা গুটিয়ে যাবে, জনবিচ্ছিন্ন হয়ে যাবে, এটা কিন্তু ফাইনালি তোমার কাজের উপর কোনোভাবে এফেক্ট করতে পারে। এবং মানে যত গ্রাউন্ড থেকে ওপরে আসা যায়, মানে আমাদের তো মেন রসদ যেগুলো হয় সেগুলো তো চারপাশে মানুষ এবং সেটা যা দেখছি চারপাশে ঘটছে সেইগুলোতে রিয়্যাক্ট করেই কিন্তু একজন অভিনেতা বেঁচে থাকে। এবার সেগুলো আমি যত মানে ওখান থেকে ওপরে চলে আসবো, আমার বাবলটা আস্তে আস্তে ছোট হয়ে 2জন 3জন 4জন যারা আমাকে সবসময় ভালো বলে, হ্যাঁ, ওদের মধ্যে আমি যদি সারাউন্ড করে নিই, তাহলে কিন্তু জগৎ থেকে যত বিচ্ছিন্ন হবে অভিনেতার পক্ষে তত সেটা মুশকিল হয়ে যাবে। হ্যাঁ, আর বাকি চ্যালেঞ্জেস কিন্তু একদম মানে তোমার যা আমার তা সবার এক, কারণ বেসিক ইমোশন সেগুলোকে ট্যাকল করা। আর একটাও যেটা হয় সেটা আমার মনে হয় সেটা হচ্ছে যে আমাদের এমনিতেই জীবনে না বয়স যত আমরা দেখি এবং অনেক রকম সমস্যা আমরা ফেস করি, অভিজ্ঞতা হয়, সেগুলো ভালো খারাপ সব কিছু মিলিয়ে। তো এবার এটা হতে না আমরা আস্তে আস্তে নিজেদের একটা প্রোটেকশন তৈরি করি নিজেদের বাঁচবার জন্যে, না, একটা ওয়াল মতো, এবং আমাদের মধ্যে এক ধরনের রিজিডিটি আসে। এবার যত রিজিডিটি আসে, আমি যদি একজন অফিসে চাকরি করি বা হই, তাহলে কিন্তু আমার রিজিডিটিটা এলে সেটা আমার একটা প্রোটেকশন মেকানিজম, হ্যাঁ, সেটা আমার জন্যে ভালো অনেক সময়। কিন্তু অভিনেতা তো একজন মানুষই, তার জীবনে এগুলো ঘটছে, কিন্তু আমি যত রিজিড হব, আমার ভালনারেবিলিটি কমিয়ে দেবো, তত কিন্তু একজন অভিনেতা হিসেবে মুশকিল। আমাকে কিন্তু মানে আঘাত পাওয়াটা এনজয় করতে হয়, সেটা একটা এক্সট্রা চ্যালেঞ্জ যেটা অভিনেতাদের করতে হয়। আমি আমার যত বয়স হচ্ছে আমি আস্তে আস্তে ক্লোজ করে দিচ্ছি নিজেকে, সেটা আমার মানুষ হিসেবে আমার হয়তো সেটা আমাকে কাজে দেবে, কিন্তু এটা জানা সত্ত্বেও আমার ওইটাকে খুলে রাখতে হবে অভিনেতা হিসেবে। যে চ্যালেঞ্জটা হয়তো শুধু অভিনেতা না, মানে আর্ট ফর্ম নিয়ে যারা কাজ করে, যে কোনো ধরনের আর্ট ফর্ম নিয়ে যারা কাজ করে, তাদের ওই ক্ষতর জায়গাটাকে খুলে রেখে দিতে হয়। ঠিক, পড়াশোনার জগৎ থেকে বা শিক্ষকতা থেকে অভিনয় জগতে তোমার আসা, আমি তোমাদেরকে জিজ্ঞেস করবো, বিশেষ করে তোমাকে, যে ফেমটা কিরকম লাইফটাকে পরিবর্তিত করে? খানিকটা করেছে, আবার অতটাও করেনি, কারণ আমি একদমই ওর কথার সাথে একমত যে আমি নিজেও সবসময় আমার মনে হয় যে ওই ফেমের কারণে আমি যতটা বিচ্ছিন্ন হয়ে যাব, ততটা কিন্তু আমার নিজের জন্য খারাপ, মানে সেটাকে আমায় রাখতে হবে। হ্যাঁ,
পরিচিত হয়েছি, লোকে পছন্দ করেন, সেটা নিশ্চয়ই এনজয় করি। এবং তার জন্য আমার লাইফস্টাইলে আমি খুব বেশি কিছু চেঞ্জ আমার হয়নি। যারা আমাকে খুব কাছ থেকে চেনে তারা জানেন, তারা বলেনও একই রকম, এবং সেটা খানিকটা কনসিয়াসলি রাখা। হ্যাঁ, এমনিও আমি মানুষ হিসেবে একরকম, মানে সেটা আমার পছন্দ হয়, আমি খুব ভালোবাসি, বরঞ্চ যেটুকু ছাড়তে হয়েছে সেটাকে মিসও করি আর কি। হ্যাঁ, সেটা করতেই হয়। অনেক আমি খুব সোজা বলছি যে পাবলিক ট্রান্সপোর্টে যাতায়াতটা এখন আর করতে পারি না। হ্যাঁ, তো সেটা কিন্তু আমার তখন খুব মনে হলো বাবা কি ঘাম, উফ কি গরম, কবে এগুলো। কিন্তু এখন যখন একেবারে অফ হয়ে গেছে ওটা, তখন আমার মনে হয় যে ওই লাইফটা মিস করছি। আগে যখন হতো না যে এরকম অভিনেতারা ইন্টারভিউতে বলতো এরকম, আমার তখন মনে হতো খুব ন্যাকামো করছে, যে বাসে চড়াটা আর এখন আর হয় না, আর রাস্তায় দাঁড়িয়ে ফুচকা খেতে পারি না। কিন্তু ওটা না পুরোটা ন্যাকামো না। যখন যেটাই আমাদের জীবন থেকে দেখবে চলে যায়, তখন আমরা সেটার গুরুত্ব বুঝতে পারি। তো সেইগুলো কিছু জিনিস চলে গেছে, কিন্তু যতটা রাখা সম্ভব সেইটাকে মেনটেন করি। আর এই আগে যে অ্যাকাডেমিক্সে ছিলাম, তখনও কিন্তু একজন একাডেমিক মানে কলেজে পড়ান একজন, তার যতটা ফেম থাকা উচিত সেটা এনজয় করেছি। মানে আই ওয়াজ আ ভেরি পপুলার টিচার। হ্যাঁ, তো সেই জন্যে মানে আমি এখন ফিল্মে বা ওয়েব সিরিজে অভিনয় করছি বলে যে পপুলারিটিটা, সেটা তো তখন ছিল না। কিন্তু একজন অধ্যাপকের যতটা থাকা উচিত সেটা আমি পেয়ে এসেছি, যেটা নতুন না। ছাত্রী মানে শুধু ছাত্রী বললে হবে না, কারণ একজন প্রফেসরকে তো পছন্দ করেন মানে শুধুমাত্র একরকমভাবে না, জেনারেলি পছন্দ করে, তার মানে আইডলাইজ করে। তো সেইটা আমি অলরেডি এনজয় করেছি, নতুন না। ঋতিকদা, একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে তুমি এর আগে একটা পডকাস্টে বলছিলে যে তোমার কথা দেখে তোমার মাঝে মাঝে নিজের ইন্টারভিউ দেখে মনে হয় যে মেজদার ইন্টারভিউ হচ্ছে। এবার ধরো আমাদের অ্যাটলিস্ট বাকি টেকনিক্যাল দিকগুলো তোমরা বলতে পারবে, বাইরে থেকে মনে হয়েছে তুমি খুব পর্দায়, তোমরা দুজনেই পর্দায় খুব সাবলীল, মানে যেরকম আমরা এখন বসে গল্প করছি ওইভাবেই হয়তো অভিনয়টা হয়ে যায়। এই সাবলীল যে অভিনয়, এটা কি করে আসে একটা মানুষই, খুব বলে না যে ন্যাচারাল? দেখো, আমরা সবাই নিজের মতন করে যা ঘটছে আমাদের সামনে সেটাকে পারসিভ করছি। আর অভিনেতার একটা কাজ হচ্ছে যে কোনোভাবে আরেকটা জীবনকে পোট্রে করা। তো সেটা কিন্তু ডিপেন্ড করে আমি কিভাবে বাকি জীবনটাকে পারসিভ করছি, সেটার সঙ্গেও খানিকটা গুরুত্বপূর্ণ। হয়তো একজন অন্যজন ভেবেছেন, অন্য আরেকজন স্ক্রিপ্ট লিখেছেন, কিন্তু তিনি যখন লিখে দিলেন যে এই কথাটাতে সে দুঃখ পেল, দুঃখটা কিন্তু আমার, ওই দুঃখটা উনি যেভাবে লিখেছিলেন আমি কিন্তু ঠিক জানি না, আমি কিন্তু আমার দুঃখটা জানি। তো ফলে কিভাবে পারসিভ করেছি সেইটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আর অভিনয়ের সঙ্গে তো একটা ক্রাফট জড়িয়ে আছে, মানে শুধু মনে হওয়া আর মনে হওয়াকে বিচার করে দেওয়া নয়। কিভাবে একটা অভিনেতার যদি স্কুপ তুমি ক্লিনিক্যালি দেখো, তাহলে হয়তো দেখা যাবে যে আসলে দুঃখ পাওয়া মানে 6টা মাসেল একটু নড়বে, হ্যাঁ, একটু এইটা নড়বে, এইটা নড়বে, চোখের পাতাটা 3বার নড়বে। তো এরকম একটা জিনিস জড়িয়ে আছে অভিনয়ের সঙ্গে। তো সব অভিনেতা নিজের মতন করে এই দুটো জিনিসকেই মেশাতে যান। তার মানে সেটাই একজন অভিনেতার থেকে আলাদা হয় সেটাতে। তো সেইটার জন্য ওই যে এতক্ষণ ধরে আমরা বারবারই বলছি যে একটা চর্চা আছে। আর এটা কিন্তু মিডিয়াম টু মিডিয়াম আলাদাও। মানে অভিনয় মানে তো শুধু সিনেমায় অভিনয় করা নয়, অভিনয় থিয়েটারের অভিনয়ের একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, এবং সেখানেও এইগুলো থাকে। কিন্তু তার আবার তার ওরা অনেক মানে একজন খুবই গুরুত্বপূর্ণ থিয়েটার অভিনেতা এই মুহূর্তে, তো ও আরও বেটার বলতে পারবে। কিন্তু অভিনেতার দিক থেকে এই দুটো জিনিসেরই মিশ্রণ, এবং আমি এইভাবেই দেখি, আমি খুবই লিমিটেড এমনিতে। আমাদের অধ্যাপক স্যারকে, যদিও তোমার থেকে উনি একটু অন্যরকম মানে রোলগুলো করেছেন, কিন্তু উনিও সাবলীল না, উনি সাংঘাতিক অভিনেতা আসলে। তো মানে ও বলছে বটে যে আমি তো নতুন, এবং ঘটনাটা খানিকটা অঙ্ক দিয়ে দেখলে তাই। রাজশেখর বসু সম্পর্কে রবীন্দ্রনাথ একটা কথা বলেছিলেন যে তুমি একটা বাড়ির দরজা খুলে দেখলে একটা ছোটো গাছ, তাতে অবাক হওয়ার কিছু নেই,
কিন্তু দরজা খুলে দিলে একটা বট গাছ, তাহলে তুমি অবাক হবে কি হবে না? ওর ক্ষেত্রে ব্যাপারটা তাই, হতে পারে ও নতুন, তোকে দেখে বোঝার উপায় নেই ও নতুন, মানে ওর অভিনয় দেখে বোঝার উপায় নেই। অভিনয়ই আর কি, মানে যেটা সাবলীল মনে হচ্ছে সেটাও অ্যাকচুয়ালি আমি অভিনয়ই করছি। আমি না সাবলীল অভিনয় করব এইরকম ভেবে সাবলীল অভিনয় করা যায় না। একটা চরিত্র আমাকে দেওয়া হলে সেই চরিত্রে আমি চরিত্রটাকে কিভাবে দেখতে পাচ্ছি সেটার উপর ডিপেন্ড করে যে আমি চরিত্রটার পোর্ট্রেলটা কিভাবে করব। আমি একটা চরিত্রের নাম বলছি, বা আমারই অভিনয় করা, সেটা খুব পপুলার বলে বুঝতে সুবিধা হবে। যেমন ধরো একেনবাবুতে আমি যখন অভিনয় করি, একেনবাবুতে যখন আমি অভিনয় করি, আমি তো বেশিই করি, হ্যাঁ, কারণ ওই চরিত্রটা ডিম্যান্ড করছে একটা অ্যানিমেটেড অভিনয়। চরিত্রটা ইটসেলফ অ্যানিমেটেড, তার সব কিছুই বড় বড়, তাই হাত পা নাড়ে বড় বড় করে, হ্যাঁ, সে বেশি কথা বলে, তার চোখ মুখ এরকমভাবে। ওইটাতে কিন্তু আমি অন্য আরেকটা চরিত্র যেটাকে দেখে মনে হয় যে বাহ, এই তো একেবারে মনেই হচ্ছে না যে অভিনয় করছে, যেটা হয় সেটাকে উল্লেখ কিন্তু আবার ওই চরিত্রটাতে অভিনয় করা যাবে না। যেমন ধরো গোবিন্দা, উনি যে চরিত্রগুলোতে অভিনয় করতেন, যে অবাস্তব জিনিসগুলোকে উনি পোর্ট্রে করে দেখাতেন, দেখে আমরা এন্টারটেইনড হতাম আর কি, সেটা কিন্তু ওইভাবেই করতে হবে, হ্যাঁ। সেটা কিন্তু আর একজন যে সাবলীল অভিনেতা বলে বিখ্যাত, তার মতো করে করলে কিন্তু ওই চরিত্রটা করা যাবে না। প্রত্যেকটা আলাদা ডিম্যান্ড আছে, হ্যাঁ, যেমন একটা গোটা সিনেমার মধ্যে আলাদা আলাদা দৃশ্যেরও ডিম্যান্ড আছে, হ্যাঁ, সেরকম আমি ইউজুয়ালি, আমি যেহেতু ট্রেন্ড না মানে আমি এই সেন্সে বলছি যে আমি কোনো জায়গায় অভিনয় শিখিনি কোথাও, হ্যাঁ, করতে করতে শিখেছি যেটা হয়। তো সেই জন্যে আমার মনে হয় সবসময় সেটা হচ্ছে, একটা চরিত্র আমাকে যখন দেওয়া হয়, সেই চরিত্রটার মানুষটা আসলে কীরকম, হ্যাঁ, সেইটাই বোঝবার চেষ্টা করি, ওটাই আমার প্রিপারেশন। এবং সেই প্রিপারেশনের মধ্যে কখনো, আমি জানি না এটা ঠিক না ভুল, সেটা হচ্ছে আমার চরিত্রটাকে নিয়ে যখন আমি ভাবছি বা আমি প্রিপেয়ার করছি নিজেকে, তার মধ্যে কখনো এইটা আসে না যে এই লোকটা এরমভাবে কথা বলে, এই লোকটা এরমভাবে বসে, এই লোকটা হাঁটবার সময় এরমভাবে হাঁটে, কখনো আমার মাথায় আসে না। কিন্তু আমি দেখেছি যে আমি যদি আমার ভাবনাটা যদি ঠিকঠাকের দিকে পৌঁছয়, হ্যাঁ, তাহলে ওটা পোর্ট্রে করতে গিয়ে এই সব কিছু আলাদা হয়ে যায়, কথা বলা চেঞ্জ হয়ে যায়। সেটা কিভাবে হয় আমার পক্ষে বলা কিন্তু খুব মুশকিল, কারণ অভিনয় করাটা অ্যাকচুয়ালি ধরো প্রচুর থিওরি পড়া থাকলেও তুমি কখনো একটা চরিত্র করতে গিয়ে এখানে না ওই বইয়ের যে 17 নম্বর পৃষ্ঠায় যে কথা বলা আছে ওইটা অ্যাপ্লাই করবো, এরকম করে কোনো অভিনয় করা সম্ভব না। তুমি অভিনয় করা, তুমি চারপাশে যা দেখছো পড়ছো সব কিছু তোমার সিস্টেমের মধ্যে আত্মীকরণ বলে একটা বাংলা শব্দ আছে, অ্যাসিমিলেশন, সেইটা যদি হয়ে থাকে তাহলে ঠিক সময়ে সময়ে ওই সুতোতে টান পড়ে পড়ে অটোমেটিক্যালি বেরিয়ে আসে বলে আমার বিশ্বাস। সেটা আলাদা করে ভাবনা চিন্তা করে কখনো করা যায় না। সেটার জন্যই চোখ কান খোলা রাখা, পড়াশোনা করা, দেখা, লাইফের সাথে যুক্ত থাকা, এইগুলো খুব গুরুত্বপূর্ণ। ওগুলো হলে ঠিকঠাক সময় ঠিকঠাক জিনিস আপনি বেরিয়ে আসে। ওটা ঠিক তৈরি করে ওরমভাবে, মানে আমার তো হয় না, আমি জানি না সেই প্রসেস থাকলে কি হয়, কিন্তু আমি কখনো চরিত্র অ্যাপ্রোচ করতে গিয়ে এক্সটার্নাল যে ম্যানিফেস্টেশন সেইটার ব্যাপারে আমি কখনো জোর দিইনি, মানে কি আমি সেই প্রসেসটা জানিই না যে কীভাবে করতে হয়। আমার কাছে একটাই প্রসেস, সেটা হচ্ছে ওটাকে ভাবা, মানুষটাকে ভেবে নেওয়া, তাহলে ঠিক করতে গেলে একটা কথা বলার প্যাটার্ন একটা দিকে চেঞ্জ হয়ে যায়, হাঁটার প্যাটার্ন আপনি চেঞ্জ, ওগুলো খুব ইয়ে করে করা না, হ্যাঁ, ওগুলো খুব ডেলিভারি, সেটাই তো উচিত আমাদের, মানে ওরও আবার অনেক জটিলতা আছে, হ্যাঁ, কতটা হয়ে উঠবো, কতটা আমি অনির্বাণ চক্রবর্তী থাকবো, সেইটাও একটা খুব থিন লাইন আছে বলে আমার বিশ্বাস। এবার না একটা ডেঞ্জারাস প্রশ্ন হলো, ধরো এই যে বাড়িতে, ঠিক আছে, এই বাড়ির লোক কখনো অভিযোগ করে যে এই তুমি একেনবাবু করতে করতে নিজেও একটা গোয়েন্দা হয়ে গেছো, বা ধরো ক্যারেক্টারের মধ্যে আছো, তুমি বাড়িতেও ওই ক্যারেক্টারের মতো আচরণ করছো, যে বলে তুমি না বাবাইদার মতো হয়ে গেছো, তো এইগুলো কি ফেস করতে হয়েছে তোমাদের? আমার তো একদম হয় না। তাহলে আমি বেসিক্যালি কোশ্চেনটা হচ্ছে এই সুইচ অফ সুইচ অনটা কি করে করো? দেখো, তুমি এখন দুজন অভিনেতাকে ইন্টারভিউ করছো,
তো এরপরেই তুমি আবার স্টক মার্কেট দিয়ে মানুষকে বোঝাবে। হ্যাঁ, তো এটা তুমি পারো বলি তোমাকে আলাদা করে সুইচ অফ করতে, তখন কি মালবার আমার কথা মনে পড়ে যাবে না? ওইটাও হ্যাঁ ধরে নাও একদম, তাহলে একদম আমারটাও তাই। আমাদের তো অ্যাকচুয়ালি এখন আমরা যেভাবে শ্যুট করি যেটুকু সময়ের মধ্যে বা যা বিজি শিডিউল, প্রায় এমন হয় যে আমি 2 বা 3টে প্রজেক্টে একসাথে কাজ করছি। হ্যাঁ, ধরো আজকে একটা চরিত্র, সেটা অভিনয় করে ঘুমোতে গেলাম, কালকে অন্য একটা চরিত্র। তুমি যেটা বলছো সেটা যদি হয় তাহলে তো আমার মানে একটা ডিসঅর্ডার হয়ে যাবে আর কি। হ্যাঁ, মানে কার মতো এটা কখনোই হয় না। আর তুমি যেটা বলছো সেটা আমরা অনেক সময় হলিউডের কিছু অভিনেতাদের কখনো কখনো ইন্টারভিউতে শুনেছি। এবার আমরা না ওই প্রসেসে তো আমাদের পক্ষে সম্ভব না, মানে আমরা ওই পার্টিকুলার মেথড যদি আমরা অ্যাপ্লাই করতে চাই, যে আমি নিজেকে নির্বাসনে নিয়ে গেলাম এবং আমি 1 মাস ছবি শুটিংয়ের আগে বাইরে কারোর সাথে আর মিশবো না, এবং শুটিং যখন হবে তখন শুধু শটটুকু দেওয়া বাদে বাকি আমার চারপাশে কোনো আওয়াজ নেই, আমাকে কেউ বিরক্ত করছে না, আমাকে একদম আলাদা, দ্যাটস আ লাক্সারি ফর আস। মানে আমরা লাক্সারিও বলতে পারি না, মানে সেটা স্বপ্নেরও ওপরে আমাদের যেরকমভাবে কাজ করতে হয়। হ্যাঁ, শুটিংয়ে এই ধরো আমাদের ডাকা হলো যে শট রেডি, গেলাম, যাওয়ার পরেও দেখছি তখনও সেটের কাজ হচ্ছে, লাইট কাজ হচ্ছে, এই চিৎকার চেঁচামেচি, ন্যাচারালি তাদের ওই কমিউনিকেশনটা দরকার হয়ে গেল। মোমেন্টে আমাদের বললো যে অ্যাকশন। তো আমরা যদি ওইটা ডিম্যান্ড করি যে না আমাকে চরিত্র হয়ে থাকতে দাও, তাহলে আর কাজ করা হবে না। তো সুতরাং আমরা খুবই এইটার মধ্যে নানা রকম চরিত্র, হ্যাঁ 2-3টে পকেটের মধ্যে রাখা আছে, সে পকেটগুলো প্যান্টের পকেট না, মাথায় সে রাখা রয়েছে, সেই সব নিয়ে। সফল অভিনেতা হলে তো প্যান্টের পকেটটাও ভরে। হয় না যে বন্ধু বান্ধবদের বিভিন্ন ধরনের প্রশ্ন থাকে, এতদিন ধরে একটা অন্যরকম সার্কেল ছিল, তো তোমার ক্ষেত্রে কি কি সব থেকে বেশি বন্ধুরা জিজ্ঞেস করেছে? না, মানে সেরকম না, মানে আমার যারা বন্ধু যারা এই জগতের বাইরের আর কি, তাদের কাছে কিন্তু আমি এখন অভিনেতা হয়েছি কিছু বলে তাদের কাছে মানে অনির্বাণ, হ্যাঁ হ্যাঁ একদমই, মানে সেটা কেন হতে, মানে আমি বা কেন হতে দেব, বা তাদের কাছে এই জগৎ সম্বন্ধে যে দেখা হলেই 4টে প্রশ্ন করে, এটা দেখলাম কাগজ, এটা কি সত্যি, এটা কি এরকম কেউ জিজ্ঞেস করে না। হ্যাঁ, মানে আমি নিজেও খুব একটা বাকি কারোর সম্বন্ধে কৌতূহলী না, তাদের জীবনে কি ঘটছে। আমার বন্ধু বান্ধবরাও ওই রকমই, এবং ওই রকম বলেই তাদের সাথে বন্ধুত্বটা রয়ে গেছে। একটা ব্যাপার, এই যে ধরো খবরের কাগজে বেরোচ্ছে বা ইত্যাদি, দর্শকরা মানে এখন একজন অভিনেতার থেকে সব কিছু এক্সপেক্ট করে, যে তিনি সমাজে কোনো একটা ঘটনা ঘটে গেলে তিনি হয়তো প্রতিবাদ করতে নেমে যাবেন, কোনো একটা 10টা ঘটনা হলে তিনি 10টাতেই একটা প্রতিক্রিয়া দেবেন, এবং সেই প্রতিক্রিয়া যদি তাদের মনোপুত না হন তখন সেই অভিনেতাকে অভিনয়ের বাইরে গিয়ে তাকে জাজ করা, যে এইগুলো আমার মতো করে করেন, এইগুলো তোমরা হ্যান্ডেল করো? খুব একটা ব্যাপারটা মানে সামনেই আসতে দিন। আসলে জিনিসটা তো হয়তো খানিকটা ঘটে সোশ্যাল মিডিয়াতে, তো ওটা তো একটা প্যারালাল জগৎ, ওর মধ্যে তুমি কিভাবে আছো সেটা খুব গুরুত্বপূর্ণ। হয়তো আমাদের প্রত্যেকেরই একটা করে অ্যাকাউন্ট আছে, তো ওইখানেই মানে ওই দাবিটা হয়তো খানিকটা সোশ্যাল মিডিয়ার দাবি যে সে সব বিষয়ে করুক, আর খানিকটা মানে প্রেসেরও দাবি যে সে সব বিষয়ে একটা করে বাইট দেখ, একটা বাইট সংস্কৃতির ব্যাপার। তো আমার সত্যি আমার নিজের খুব মনের থেকে মনে হয় যে আমার সব বিষয়ে কথা বলার নেই, আর আমি অত বড় দার্শনিক নয় যে আমি বললে একটা কিছু মানে তৈরি হবে। কিন্তু ব্যক্তিগত পরিসরে নিশ্চয়ই সমস্ত কিছু নিয়ে আমি হয়তো কথা বলছি, কিন্তু সর্বসাধারণের জন্য বলার নেই। এইটার জন্য যদি কোনো আলাদা করে প্রেশার তৈরিও হয়, আমার কাছে পৌঁছয় না সেই প্রেশার, আমি পৌঁছতে দিই না। দেখো, আমার এমনিতে জগৎ সংস্কারের কোনো দায় আমার ঘাড়ে নেই, এবং আমি কোনো রকমভাবে প্রিচ করা পছন্দ করি না। মানে আমাকে কেউ বলে দেবে যে এটা কিন্তু ঠিক, তোমার এটা করা উচিত ছিল, আমি এই কারণেই বলি না, কারণ আমি উল্টো দিকে ভেবে দেখি যে আমাকে যদি কেউ বলে দিত যে তোমার এইটা আমি করতাম না, আমি সেটাই করতাম যেটা আমার করা উচিত। সুতরাং আমারও উচিত না কাউকে বলে দেওয়া, ঠিক যে যার মতো করে বিচার করে নেবে।
এবং এই যে মিডিয়ার প্রেশার একটা তো থাকে অনেক ব্যাপারেই। তবে যারা আমার পরিচিত বিভিন্ন সময় জিজ্ঞেস করেছেন বিভিন্ন ব্যাপারে, আমি খুব পরিষ্কারভাবে বলে দিয়েছি যে এই ব্যাপারে আমার কিছু বলার নেই। হ্যাঁ, এবং ওইভাবে খবরে থাকার কোনো মানেও হয় না। হ্যাঁ, যে আমাকে এটা বলতেই হবে যে কোনো ব্যাপারে, তো সেটা আমি বিশ্বাস করি না। আর যেহেতু আমি মনে করি না যে আমার কোনো মানে জগৎ সংস্কারের দায় আমার উপরে রয়েছে। না, সত্যি জগৎ সংসারের দায় আমরা মানে অকারণেই নিই। একটা কাজ একটা কাজ করছি, সেই কাজটা মানে প্রাইমারিলি আমি যে কাজটা করছি সেই কাজটা ঠিকঠাকভাবে করতে পারলে আমার মনে হয় আমার আরো ভালো হবে। হ্যাঁ, আমার ভালো হবে। মানে কি, আমার তো সেটাই করতে এসেছি, সেই কাজের জন্য অন্য লোকেরা রয়েছেন। তোর অভিনেতা হিসাবে জীবনে সব থেকে বড় প্রাপ্তি কি জানি, মানে হয়তো সবচেয়ে বড় প্রাপ্তি কিনা জানি না, কিন্তু একটা ব্যাপার, একটা সময়ের পর আমি যখন পেশাদার অভিনেতা হতে চেয়েছিলাম, আর এই যে আমি হতে পেরেছি, এইটাই একটা খুব বিরাট বড় প্রাপ্তি। মানে কত মানুষ তার পছন্দের কাজ করে উঠতে পারেন না। আমি মানে অনেক ছোটোবেলায় হওয়া একটা ইচ্ছের, তারপরে আমি আর হয়তো আলাদা করে অভিনেতা হব ভাবিনি, কিন্তু মানে অভিনেতা হতে পারলে ভালো হতো এই ভাবনা কখনো জীবনে আসেনি তা নয়। তারপরে সেটাকে লালনও করিনি, কিন্তু তারপর যেদিন থেকে ভেবেছি আর তারপরে ফাইনালি একটা পেশাদার অভিনেতা হয়ে ওঠা, সেদিনটাও নেহাত কম নয়। সেটাও একটা দীর্ঘ, যাকে বলে মানে একটা স্ট্রাগল বলো বা যে নামেই তাকে ডাকো, সেরকম একটা ঘটনার পর এইটা একটা বিরাট ভাগ্যের ব্যাপার বলে আমার মনে হয়। বহু মানুষ তার নিজের পছন্দের কাজ করতে পারেন না, আমি সেইটাই করি যেটা আমি খুব পছন্দ করি। এইটা না আমার নিজের উপলব্ধিতে ছিল না। এটাতে আমাকে অনেক দর্শকরা তো নানাভাবে ইন্টারাক্ট করেন, মানে যারা আমার অভিনয় দেখেন বিভিন্নভাবে, কখনো সামনাসামনি দেখা হলে কেউ কেউ মেসেজ করেন, কেউ কেউ মেসেঞ্জারে পাঠান, হ্যাঁ, নানাভাবে জানতে পারি, কমেন্টে। এইটা দর্শকদেরই উপলব্ধি। বলেছিলেন যে এই যে আপনি যে এত টেনশন, এত এই হয় আমাদের প্রত্যেক দিনের লাইফের মধ্যে, ওই যে যতক্ষণ দেখছি আপনাকে, হ্যাঁ, ভালো লাগছে, একটা আনন্দ হচ্ছে, ভুলে যাচ্ছি ওই টেনশনটা, এইটুকু যদি কাউকে মানে করতে পারি, হ্যাঁ, তোমাকে যদি আমি 10 মিনিটের জন্য কোনোভাবে আনন্দ দিতে পারি, তোমার টেনশন ভুলিয়ে দিতে পারি, আমার মনে হয় এখন আমরা যে অবস্থার মধ্যে প্রত্যেক দিন থাকছি, সেইটা হয়তো একটা কাজ যেটা আমার মাধ্যমে হচ্ছে, মানে সেটার পেছনে তো একা আমার অবদান নেই, অনেকের, কিন্তু আমি একটা মাধ্যম। কিন্তু আমি যদি সেই মাধ্যম হিসেবে তোমাকে একটা 10 মিনিটের একটা শান্তি, মানসিক শান্তি দিতে পারি, 2 ঘন্টা দিতে পারি, আমার মনে হয় সেইটা একটা অনেক বড় কাজ। আমরা নানাভাবে চেষ্টা করেও করে উঠতে পারি না, সেইটা যে আমি করতে পারছি, আমার মাধ্যমে এই ঘটনাটা ঘটছে, সেটা আমার খুব ব্লেসড মনে হয় নিজেকে। তোমাদের তো প্রচুর ফ্যান্স রয়েছে, তো এরকম কোনো অদ্ভুত অভিজ্ঞতা হয়েছে ফ্যান্সদের থেকে? না, এটা আমি অনেক জায়গাতে বলেছি, এটা আমার খুব পছন্দের। যে অনেক রাত্রির প্রায় 1:30 নাগাদ একদিন আমি একটা জায়গা থেকে ফিরছিলাম, তো একটা ট্যাক্সি স্ট্যান্ডের সবাই আমাকে রিফিউজ করে আর কি, যেরকম ট্যাক্সিতে যেরকম হয়েই থাকে। ট্যাক্সি খুব কম সময়ই নিয়ে যায়, বেশিরভাগ সময় রিফিউজ করে। তো তো সবাই রিফিউজ করে অনেক রাত। আমি ভাবছি তখন কি করব, আর তখনও ওই ওলা উবের যুগের আগের ঘটনা। তখন আমি একটু এগিয়ে এসে চিন্তা করছি, আর ভাবছি এখানে আমার এক বন্ধুর বাড়ি আছে, অনেক রাত হয়ে গেছে 1:30, কিন্তু সেখানেই যাই বা যাবো। এবার একটা ট্যাক্সি না ওই ট্যাক্সি স্ট্যান্ড থেকে বেরিয়ে এসে এগিয়ে এসে বলছে যে কোথায় যাবেন? তা আমি যাদবপুর যাওয়ার ছিল। আমি যাদবপুর যাবো, উঠুন। বলে ওঠার পর তারপর বললো আসলে ওই স্ট্যান্ড থেকে এখন যাদবপুরে গেলে আমাকে লোকে গালাগাল করতো, কিন্তু আমার দুটো সিনেমা দেখেছে, যে দুটো সিনেমার নাম করলো, বলে আমি আসলে ওই দুটো দেখেছি। হ্যাঁ, তখন আমি খুব মানে শুরুর দিকে আর কি, তখন আমি হয়তো 2টো সিনেমাই করেছি, বাকি সিরিয়াল করি, এবং আমি এক্সপেক্টও করছি না যে আমাকে কেউ চিনে ফেলবে। তো সেইটা একটা, সেটা আর তাকে আমার ফ্যানও মনে হয়নি, তাকে আমার দর্শক মনে হয়েছে। তো তাকে আমি মাথায় রাখতে চাই আর কি। এরপরে আমি যখন পৌঁছে দেওয়ার পরে ও কিছুতেই আর আমার টাকা নিল না। তো সেটা টাকাটা হয়তো সাংঘাতিক কিছু নয়, আর কিন্তু পাওয়াটা সাংঘাতিক আর কি, ভালোবাসাটা সাংঘাতিক। অনির্বাণদার ক্ষেত্রে প্রচুর আছে, খুবই ভালো অভিজ্ঞতা, মানে স্মৃতি যেগুলো রয়েছে সেগুলো, এবং আমাকে আমার
চরিত্রের যে চরিত্রগুলোতে আমি অভিনয় বেশি পপুলার যে চরিত্রগুলো সেগুলোর কারণে খুব বাচ্চা থেকে শুরু করে অনেক বয়স্ক মানুষ পর্যন্ত তারা খুব স্নেহ করেন, ভালোবাসেন। সেইটার নানা রকম প্রকাশ দেখেছি। আর বাচ্চাদের ভালোবাসা, সত্যি কথা, বাচ্চাদের তো ওদের মধ্যে কোনো রকম তো ভনিতা নেই, মানে বাচ্চারা আমার কোলেও উঠতে চায় দেখা হলে। আর সেরকম আমি পার্সোনাল একটা এক্সপিরিয়েন্স, আমার এক বন্ধু, আমার এক বন্ধুর মা, তার অ্যালজাইমার্স হয়েছে, তিনি কিছুই মনে রাখতে পারেন না, বাড়ির লোকেদেরও চিনতে পারেন না। কিন্তু আমার অভিনয় করা একটা চরিত্র, সেটার কথা, নাম, তার ডায়ালগস সব ওনার বেডরুমে একটা টেলিভিশন আছে, সেখানে সারাক্ষণ সেটাই চলে এবং উনি ওটাই দেখেন এবং বারবার উনি মজা পান এবং হাসেন এবং ওই চরিত্রটার নাম ওনার মনে আছে। এইটা না আমি এটার ক্রেডিট, অভিনেতারা অনেক ক্রেডিট নিয়ে আসে যেটা তার একার প্রাপ্য না, ওটা তো তৈরি করেছেন অনেকে মিলে। আমি এটা আমার ওই প্রজেক্টের সাথে যুক্ত সবাইকে আমি শেয়ার করেছি যে আমরা সবাই মিলে এরকম একটা তৈরি করতে পেরেছি যেটা এরকমভাবে আর কি, হ্যাঁ, মানে মানুষের মনে গেঁথে গেছে। আরও প্রচুর এক্সপিরিয়েন্স আছে, সেগুলো নানা রকমের আর কি, সেগুলো বলছি না এখানে। কিন্তু হ্যাঁ, এই দুটো আমার সবসময় মনে থাকে। একটা হচ্ছে বাচ্চাদের খুব জেনুইন ভালোবাসা, আর ওই অসুস্থ মানুষটির কথা, যে তার ছেলেমেয়ের নামও এখন আর মনে রাখতে পারেন না, যদিও তাদের সাথেই থাকছেন একই বাড়িতে, কিন্তু ওই চরিত্রটাকে উনি এমন ভালোবেসে ফেলেছেন। আমি মাধ্যম হিসেবেও সেটাতে যে আছি ওটার মধ্যে, সেটা আমার খুবই ভালো লাগার একটা জায়গা। অভিনেতাদের তো বিভিন্ন আমরা কিছু শুনি যে এই লুকসটা ঠিক রাখতে হয়, এই ডায়েট প্ল্যানটা কি করে করেছো, আমাকে একটু টিপস দাও। কি বলবো, ত্যাগ আর ভোগের একটা ব্যালেন্স নিজের মতন করে হিসেব করে করেছি। হ্যাঁ, তো নরেন গুড়ের মিষ্টি খেতে হলেও নিজেকে আটকাই না, আর প্রয়োজনে মানে দিন সাথে ভাত রুটি ছেড়েও থাকতে পারি, এরকম একটা মানে ফুড অভ্যাসে আমি মানে নিজের মধ্যে গড়ে তুলেছি। কখনো ভোগে থাকি, কখনো ত্যাগে। তো এইভাবে আমি ব্যালেন্স করতে করতে যাই। খুব যে মানে কোনো প্ল্যান ব্যালেন্স মানে ডায়েট আমি ফলো করিনি, আমি জানিও না অ্যাকচুয়ালি। তো জাস্ট নিজের মতন করে একটুখানি খাই এবং পরিমিত খাই, এইভাবে চলে। শেষ প্রশ্ন, সেটা হচ্ছে বছরের শুরুতে ফ্যান্সদের জন্য বার্তা। হ্যাঁ, বছরের শুরুতে আমি বলবো যে সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। এবং আমার ছবি আসছে অপরিচিত 10th জানুয়ারি। প্লিজ ছবিটা হলে গিয়ে দেখুন, কারণ আমার মনে হয় যে ছবিটা আপনারা প্রচণ্ড এনজয় করবেন। ছবিটাতে দারুণ অভিনয় আছে, দুর্দান্ত গল্প আছে, এবং এরকম জমজমাট সময় কাটাতে কে না চায়। অপরিচিত 10th জানুয়ারি। অপরিচিত 10th জানুয়ারি আসছে, যেটা বারবার বলছি, তার একটাই কারণ, যাতে আপনারা ভুলে না যান। আমাদের খুব এটা আমরা খুব ক্লিশে একটা কথা বারবার বলি যে খুব অন্য রকমের ছবি, সবাই মিলে খুব কষ্ট করে বানিয়েছি। এটা খুব কষ্ট করে বানানো না, খুব আনন্দ করে বানানো একটা ছবি, ভীষণ সুন্দর একটা ইউনিট, এবং ভালোভাবে কাজ করলে, একসাথে আনন্দ করে কাজ করলে সেটা রিফ্লেক্টেড হয় স্ক্রিনে। তো এখানে এটা ডিরেক্টর জয়দীপ মুখার্জি, ওয়ান্ডারফুল একজন ডিরেক্টর, যিনি পুরো ইউনিটকে নিয়ে খুব মজায়, এরকম খুব কম ঘটে আমাদের, যে একদম আনন্দ করে পিকনিকের মুডে একটা আমরা ছবি তৈরি করে ফেলেছি। ঋত্বিক আছে, ঈশা আছে, কমলেশ্বর দা আছেন, সাহেব আছেন, আরও অনেকে আছেন। তো আমার মনে হয়, আমি অলরেডি দেখেছি ছবিটা, তাই বলছি যে আমার খুব ইন্টারেস্টিং লেগেছে। আশা করি আপনাদেরও ভালো লাগবে। 10th জানুয়ারি রিলিজ করছে। ওনাদের ছবি ওনারা তো দেখেইছেন, কিন্তু আমরা দেখতে ডেফিনেটলি চলুন একসাথে যাওয়া যাক। অভিনেতারা যখন আনন্দ পেয়েছেন, তখন আশা করি আমরাও আনন্দ পাবো। 10th জানুয়ারি অপরিচিত, চলুন আমরা সবাই একসাথে এনজয় করি। আর এই পডকাস্ট টিমের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ এতটা সময় দেওয়ার জন্য। এবং আরেকটা রিকোয়েস্ট রইল, ডেফিনেটলি দর্শকরা অনেক রকম প্রশ্ন করবে, কমেন্ট করবে, সেগুলো নিয়ে কিন্তু পরে আরেকদিন জ্বালাতন করবো। বেশ, আজকের জন্য এখানেই শেষ করতে হচ্ছে। নমস্কার।